কে বলেছে তোমাকে রান্না করতে? ধমকের সুরে বললাম। ও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। যেটা পারো না সেটা করতে যাও কেন? আমি তোমাকে কিছু বলছি, চুপ করে থাকবে না? সে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো, কে জবাবদিহি করতো? তোমার বাবা মাকে? আমার কথাগুলো কি তোমার কানে ঢুকেছে? কতবার তোমাকে বোঝাতে হবে যে তুমি সাধারণ ছেলেদের মতো নও? মাথা নিচু করে এবার উ উ করে কিছু বলতে চাচ্ছিল। ঠাস করে গালে একটা থাপ্পড় দিলাম। ও উহু হু করে কেঁদে দিল। আর কোনোদিন যেন তোমাকে রান্নাঘরে ঢুকতে না দেখি। তুমি কেন বোঝো না তুমি এগুলো পারো না? নীরব চোখে অশ্রু গড়িয়ে পড়ছে ওর, আর অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। দেখে হাতটা দাও তো, কতখানি পুড়ে গেছে। কি হলো, হাত দেখাতে বলেছি না? এটা বলেই হাতটা ধরলাম। অমনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল। আমি বললাম, এই শোনো শোনো। ডাকে সাড়া দিল না, ছুটে বেরিয়ে গেল। ছেলেটাকে কেন যে মারতে গেলাম, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। একটু জোরে কথা বললে যে কেঁদে দেয়, তার গায়ে হাত তুলেছি। ছি ছি, আমি মোটেও ঠিক করিনি। কিন্তু এই ছেলেটা অবুঝের মতো কাজ করবেই। সারাক্ষণ এত মানা করি, এটা করো না তুমি, পারবে না, তবুও শোনে না। এবার আমাদের পরিচয়টা দেওয়া যাক। ও হচ্ছে তানভীর, আমার স্বামী। 3 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। ও অন্য সব ধরনের ছেলেদের মতো নয়। ও জন্ম থেকেই বোবা, কথা বলতে পারে না। ভীষণ আবেগী একটা ছেলে। প্রথম যেদিন ওকে দেখেছিলাম, বুঝেছিলাম একাকিত্ব ওকে পেয়ে বসেছে। প্রথম দেখাতেই ভালো লেগেছিল, কিন্তু বুঝতে পারিনি তখনও বোবা। কে বলবে ও বোবা? অন্য ছেলেদের মতো সব আছে, গায়ের রং মোটামুটি ফর্সা, মোটামুটি সুন্দর একটা ছেলে। ও বোবা বলে আমি ওকে কোনো কাজ করতে দেই না। ওকে দেখে বোঝাই যাবে না যে ওর শারীরিক সমস্যা আছে। সব কিছু শুনতে পায়, বুঝতে পারে, কিন্তু সাধারণ মানুষের মতো উত্তর দিতে পারে না। ও আমাদের বাড়িওয়ালার ছেলে। প্রথম প্রথম ভালো লাগে, তারপর মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। এত সুন্দর একটা ছেলে স্মার্ট না হলেও সাধারণ পোশাকে কম যায় না। ওর জিভ থাকাটা স্বাভাবিক, ভাবেই কিছুদিন চুপ ছিলাম। কিন্তু ওর চলাফেরা, উদাসীন হয়ে আকাশ দেখা, ওর সব কিছুতে কেমন যেন মায়ার ছলে পড়ে গিয়েছিলাম। কয়েকদিন পর ছাদে উঠেছি, দেখি এক কোনায় ও দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করলাম, চুপ করে রইল। আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম, তবুও নিশ্চুপ। তারপর ভীষণ রাগে বেশ কিছু কথা বললাম। আমি এত কিছু বলছি, কিছু না হলেও একটা কথার জবাব দিক। কিন্তু ও কিছুই বলছে না। ধৈর্য হারিয়ে ফেললাম। সেদিনের মতো চলে এসেছিলাম। এরপর থেকে তেমনভাবে আর দেখতাম না। আমি তার দিকে দেখেও না দেখার ভান করে চলে আসতাম। একদিন ছাদে বসে আছি, ছেলেটি আস্তে আস্তে এগিয়ে এসে আমার হাতে একটা চিরকুট দিল। ওখানে লেখা, বিশ্বাস করুন, আমি আপনার প্রশ্নের উত্তরগুলো সেদিন দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো জানেন না আমি বোবা, কথা বলতে পারি না, তাই চুপ ছিলাম। আপনি আমার ওপর রেগে আছেন জানি, তবুও আমি যে নিরুপায়। শেষে লেখা তানভীর, তার মানে ছেলেটি বোবা। ওর নাম তানভীর। সত্যি লজ্জিত বোধ করলাম। অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, ভালোবাসি তোমাকে। অবাক দৃষ্টিতে এক নজর তাকালো সে, তারপর চলে গেল। পরের দিন আমাকে আরও একটি চিরকুট ধরিয়ে দিল। সেখানে লেখা, আমি অতি সাধারণ একটা ছেলে, তারপর বোবা। আপনার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। তাছাড়া আপনার ভেতরে এখন হয়তো আবেগ না হয় করুণা কাজ করছে, যা ক্ষণিকের জন্য থাকবে, কিন্তু জীবনটা অনেক কঠিন। আপনি আমাকে নিয়ে চলতে পারবেন না। আমি সত্যি নিরুপায়। আমি যদি অন্য সবার মতো হতাম, তাহলে নিশ্চয়ই আপনাকে ভালোবাসতাম। এবার চলে যেতে চাইল। আমি হাত টেনে ধরে বললাম, এটা করুণা নয়, আবেগও নয়। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন যেমন আছি, সারাটি জীবন তেমনভাবেই থাকবো। সেদিন হু হু করে কেঁদে ফেলেছিল। কিছুদিন পর আমি আমার বাসায় ওই ব্যাপারে সব কিছুই জানাই। সত্যি বলতে আব্বু আম্মু সব কিছু জানা সত্ত্বেও মানা করেনি। হয়তো আমি ঠিক ছিলাম। ওর পরিবারের দিক থেকেও কোনো আপত্তি ছিল না, কিন্তু ওকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম। তারপর বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ছেলেটা আমার ভীষণ কেয়ার নেয়, সব কিছু গুছিয়ে রাখে। আর নীরব মনের ছেলেটা যে কতখানি ভালোবাসতে জানে সেটা তো উপলব্ধি করতেই পারছি। আজ অফিস শেষে বাসায় এসে শুনি
তানভীর রান্না করতে গিয়ে গরম তেল হাতে পড়ে হাতে ফোসকা উঠেছে। এমনিতেও ওকে আগুনের কাছে যেতে দেয় না। আজকে ওর আম্মু বিকেলে ঘুমিয়েছিল, তখন রান্না করতে গেছে। গরম তেল হাতে পড়তে হাতটা সরিয়ে আনতে গিয়ে একটা গামলা পড়েছিল, ফলে তার সাথে চাপা আর্তনাদ শুনে তার আম্মু উঠে আসে। চুলাটা নিভিয়ে আমাকে ফোন করে। বাসায় ঢুকতেই মাথাটা গরম হয়ে যায়, কেমন যেন ভুলেই গিয়েছিলাম ও স্বাভাবিক নয়। তাছাড়া একটা ভুল করেই ফেলেছে, তাই বলে ওর গায়ে হাত তুললাম। তারপর আমি দেখলাম তানভীর রাগ করে তার আম্মুর কাছে গিয়ে শুয়ে আছে। এর আগে একবার এভাবে কেঁদেছিল বিয়ের পরের দিন। ফুফু হঠাৎ ওর সামনে বলে উঠল, নীলা, তুই শেষ পর্যন্ত একটা বোবা ছেলেকে বিয়ে করলি? প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন আমার ফুফির উপর। তানভীর দৌড়ে রুমে গিয়ে শুয়ে শুয়ে সারা দিন কেঁদেছিল। আমি বললাম, আরে পাগল, ফুপি কি বলল না বলল তা শুনেই তোমাকে কাঁদতে হবে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তবু ওর কান্না থামল না। শেষে একটা চিরকুট লিখে দেয়। সেখানে লেখা, তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে নাও। তুমি আমাকে নিয়ে অনেক কষ্টে আছো, আমি কোনো কাজ করতে পারি না, বেকার। আমি সাথে সাথে বুকে টেনে নিয়ে বললাম, হ্যাঁ পাগল, তুমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ আমার জীবনে কখনোই আসবে না। সেদিনের পর থেকে বুঝেছিলাম ছেলেটা কতটা আবেগী। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু, আব্বু ও তানভীর লুডো খেলছে। আমাকে দেখেই মুখটা কালো হয়ে গেল। কিছু বলবা? জি না, মানে ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে, টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আপনারা খাবেন না? একটু দেরি হবে। ইশারায় তানভীরকে ডাক দিলাম। ও বলে উঠল। কি হয়েছে বাবা? ও মাথা নিচু করলো। শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকাতেই মাথা নিচু করে বেরিয়ে এলাম। ছেলেটার এত রাগের কি আছে, একটু বের হলে পারত। রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে শাশুড়ি মা এসে ডাক দিল। খেতে বসেছি। আম্মু ওকে খাইয়ে দিচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে রয়েছি, কিন্তু ও চোখ সরিয়ে নিচ্ছে। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়েছি। একটু পর তানভীর রুমে ঢুকলো। কিছু বলতে যাব, পাত্তা না দিয়ে আবার বেরিয়ে গেল। একটু পরে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আমি ওর কাছে গিয়ে ওর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দেই। আই এম সরি, আমি খুব অন্যায় করেছি। আমার ভালো জামাইটাকে বকা দিয়েছি, মেরেছি। আমার ভালো জামাইটা কি এই পচা বউটাকে মাফ করবে না? কোনো উত্তর নেই। আমি আবার বলা শুরু করলাম, আমি তো জানি আমার জামাইটা অনেক রেগে আছে আমার উপর, কিন্তু আমি কি করব? আমার জামাইটা এমন ছেলে মানুষই করে, যদি তার কিছু হয়ে যায় আমি তো বাঁচবো না। এবার জানালার কাছ থেকে সরে এসে একটা কাগজে কিছু লিখে আমার সামনে ধরলো। কাগজে লেখা, আমি তো বেকার, আমি কোনো কাজ করতে পারি না, সারাদিন ঘরে বসে থাকি। আর তুমি কত কষ্ট করো, তাই বলে আমি কি আমার বউয়ের জন্য একটু রান্না করতে পারি না? তারপর আমি বললাম, পারো তো, কিন্তু তুমি তো রান্না করতে জানো না। ও আবার লিখলো, জানি না বলে কি শিখতে পারবো না? পারবে তো, তবে আম্মুকে কাছে রাখবে। ও তারপর আবার লিখলো, আমাকে মারলে কেন? বুঝতে পারিনি, সত্যি আমি খুবই দুঃখিত। আমাকে মাফ করে দাও প্লিজ। আর কখনো এমন ভুল হবে না। অনেক ব্যথা পাইছো তাই না? কোথায় ব্যথা লাগছে দেখি, আমি ওখানে আদর করে দিচ্ছি। অতঃপর আমি তানভীরের 2 গালে চুমু দিলাম। ও কোনো উত্তর দিচ্ছে না। আমি সরি তো, এটা বলে আমি ওর হাত ধরলাম। ও হাতটি ছাড়িয়ে নিল, কান্না করছে। কাঁদতে কাঁদতে আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমিও জড়িয়ে রাখবো সারা জীবন, আর কখনো দুঃখ দেব না আমার ভালো জামাইটাকে। অফিসে গেলে মাঝে মাঝে ফোন করে ওর শব্দ শুনে সত্যি আমি ওকে উপলব্ধি করতে পারি। মনে হয় খুব কাছাকাছি, বুকের বাম পাশে, হৃদয়ের মাঝে থাকে সে সারাক্ষণ। আমি বুঝি ওর হৃদয়ের ভাষা। পৃথিবীর কাছেও বোবা হতে পারে, কিন্তু আমার কাছে সে কথা কলি। সারাক্ষণ ছেলেটা চঞ্চল থাকে। আমি বুঝি সে চঞ্চলতার ভাষার মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। এমন করে কেউ ভালোবাসতে পারে? এত গভীরভাবে ছেলেটি ভালোবাসতে পারে, আমি সত্যি ওর উপর মুগ্ধ হয়ে যাই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।